রাজ্য সরকারের এটা তো চিরকালীন চক্রান্ত যে কিভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করা যায়, যে 40% মেরে দেবো এবং 48 মাসের বকেয়া মেরে দেবো, এই জিনিসগুলো শুধুমাত্র এইখানেই সম্ভব। হাউস রেন্ট অ্যালাউন্স যেটা 15 ছিল সেটাকে 12 করে দিয়েছে, তার সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স সেটা দেয়ই না। সুতরাং এইগুলো থেকে সম্পূর্ণ বঞ্চিত আমরা। যেন সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হয় এবং অন্তত তাদের একটা কমিটি গঠন করা হয়, যা ডিএনএস অ্যালাউন্স মানে কারেন্ট ডিএনএস অ্যালাউন্স 2019-এর পর থেকে, আর এরিয়ার ডিএনএস অ্যালাউন্স মানে বকেয়া ডিএনএস অ্যালাউন্স, সুতরাং পুরোটাই এনাদের দিতে হবে। স্যার, ইতিমধ্যেই কেন্দ্র সরকার তার অষ্টম বেতন কমিশনের দিকে অগ্রসর হয়েছে, কিন্তু রাজ্য এখনও ষষ্ঠতে পড়ে আছে। বলছি স্যার, এটা রাজ্য সরকারি কর্মচারীদের একটা তাদের অধিকার থেকে বঞ্চনা করার চেষ্টা চলছে কি? অবশ্যই রাজ্য সরকারের এটা তো চিরকালীন চক্রান্ত যে কিভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করা যায়। যেহেতু এই সরকারই কিন্তু আবার যখন তাদের এমপ্লয়ি মানে তাদের কর্মচারীরা যখন মামলা রয়েছেন চেন্নাই এবং বঙ্গভবনে, অর্থাৎ ইউথ হোস্টেল চেন্নাই এবং বঙ্গভবন নিউ দিল্লি, তখন ওরাই কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন এবং তার জন্য পার্মানেন্ট অর্ডারও বার করে দিয়েছে যে এরা কেন্দ্রীয় হারে ডিএ, এইচআরএ, ট্রাভেলিং অ্যালাউন্স বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স সবই পাবে। তো সুতরাং এটা আমাদের কাছে সম্পূর্ণ বঞ্চনার বিষয়। এই জন্যই আমি 7th পে কমিশন যাতে সেট আপ করে তার জন্য একটা নোটিশ ইস্যু করেছি। আগে অষ্টম বেতন কমিশন যেটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, তাতে 3 জনের একটা কমিটি গঠন করা হয়েছে। একজনের নাম একজন বিচারপতি রয়েছেন শ্রীমতী রঞ্জনা দেশাই, আরেকজন রয়েছেন পুলক ঘোষ, আর আরেকজন উনি অস্থায়ী মেম্বার এবং আরেকজন পার্মানেন্ট মেম্বার। তো সেখানে দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি দেওয়া এবং সেই অনুযায়ী তাদের যাতে কারেন্ট মার্কেট ভ্যালু বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে টাকা দেওয়ার কথা, যে পরিমাণে ডিএ বাড়ানোর কথা, সেই বাড়ানোর দিকেই কেন্দ্রীয় সরকার এগোচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম কোনো সদিচ্ছা বা হেলদোল নেই। স্যার, একদিকে আপনি বললেন ডিএর প্রসঙ্গ, এই ডিএ প্রসঙ্গেই জানতে চাইবো। কেন্দ্র সরকার তাদের 58% ডিএ কেন্দ্রীয় হার, এবং কেন্দ্র সরকারের নিয়ম মেনে যারা ডিএ দেয় তারাও অধিকাংশ রাজ্যই ডিএ দিচ্ছে 58%। সে জায়গায় আমাদের রাজ্য এখন 18, 40% পিছনে। আমরা কেমনভাবে দেখছেন বিষয়টা? এই তো বিষয় তো খুবই জটিল, যার জন্যই তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী আমরা তো অ্যাকচুয়ালি এখানে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা পাইনি, আমরা চেয়েছিলাম এআইসিপিআই ধরে, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে। কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানেই কেন্দ্রীয় হার, কারণ ওটা সর্বভারতেই সমান। বরং কেরল কিছু বেশি দেয়, এআইসিপির থেকেও বেশি দেয় কেরল, কিন্তু বামসাথীর, কিন্তু বাকিরা প্রত্যেকেই এআইসিপিআই ধরে মেনে চলেন। কিছু কম বেশি তফাৎ থাকে, কিন্তু সেটা এখনও এরকম অ্যাব্রাপ্টলি নয়। অর্থাৎ 40% মেরে দেবো এবং 48 মাসের বকেয়া মেরে দেবো, এই জিনিসগুলো শুধুমাত্র এইখানেই সম্ভব। ভারতবর্ষের অন্য রাজ্যে বা অন্য সমস্ত কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে এইরকম অবস্থা দেখা যায় না, এবং এমনকি ত্রিপুরাও দেখা যায় কেন্দ্রীয় মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে আমাদের থেকে এগিয়ে আছে। স্যার, রূপাতে আমরা ডিএ ছাড়া আরও অনেক অ্যালাউন্সেস কথা জানি। বলছি স্যার, ডিএ নিয়ে তো মামলা চলছে, আর কোন কোন অ্যালাউন্সেস থেকে আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত রয়েছে? হাউস রেন্ট অ্যালাউন্স যেটা 15 ছিল সেটাকে 12 করে দিয়েছে, তার সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স সেটা দেয়ই না। সুতরাং এইগুলো থেকে সম্পূর্ণ বঞ্চিত আমরা। এইগুলো আমরা সুপ্রিম কোর্টেও অ্যাজিটেট করেছি এবং বর্তমানে সপ্তম বেতন কমিশনে যাতে এগুলো দেখা হয় তার জন্য নোটিশও পাঠানো হয়েছে, এবং সেই নোটিশে আমাদের উল্লেখ করা হয়েছে যে আমাদের সপ্তম বেতন কমিশন যেন গঠন করা হয়, অর্থাৎ যার টেনিওর হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের 31 ডিসেম্বর 2025। ষষ্ঠ বেতন কমিশনের পরেই যেন সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হয় এবং অন্তত তাদের একটা কমিটি গঠন করা হয়, যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করে সদিচ্ছা প্রকাশ করে 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। স্যার, একদম শেষ প্রশ্নের দিকে যাব। 2009-এর যে রোপা, সেখানে একদম বলা ছিল যে বছরে 2বার ডিএ দিতে হবে, তা অধিকার, রাজ্য সরকারি কর্মচারীর অধিকার। কিন্তু 2019 যেটা দেখা গেল, সেখানে কোনো অধিকারের উল্লেখ নেই। সরকার চাইলে নিজের পছন্দের মতো দিতেও পারে, নাও দিতে পারে। এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন?
2019-এর রোপা চ্যালেঞ্জ করা হয়েছে। তাছাড়া মাইলর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত যখন অর্ডার দিয়েছিলেন, অর্থাৎ যে গত রিট পিটিশন যেটা ওনারা করেছিলেন, ওনারা তো 6বার হেরেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আমাদের কাছে, 6বার হেরে যে রিট পিটিশন করেছিলেন সেটা মাইলর জাস্টিস হরিশ ট্যান্ডন তিনি তো আরও মুখ্য অর্ডার দিয়েছেন এবং রবীন্দ্রনাথ সামন্ত দিয়েছেন, যে সেখানে পরিষ্কার বলেছেন ডিএনএস অ্যালাউন্স মিনস ডিএনএস অ্যালাউন্স অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়ার ডিএনএস অ্যালাউন্স, মানে ডিএনএস অ্যালাউন্স মানে কারেন্ট ডিএনএস অ্যালাউন্স 2019-এর পর থেকে, আর এরিয়ার ডিএনএস অ্যালাউন্স মানে বকেয়া ডিএনএস অ্যালাউন্স। সুতরাং পুরোটাই এনাদের দিতে হবে। সেটা কড়াই গণ্ডায় বুঝে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলাটা বিচারাধীন হয়ে এখন বিচার শেষ হয়ে গেছে, প্রক্রিয়া শেষ হয়ে গেছে, শুধু আদেশনামা জারি করার পালা। সেইটা যখনই হবে তখনই সেটা বোঝা যাবে যে কীভাবে রাজ্য সরকার তাদের ওপরে যে দায় চাপানো হবে সেটা কিভাবে ওভারকাম করেন, বা সেটাকে কিভাবে ওভারকাম করে কর্মচারীদের সমস্ত আদেশ কিভাবে মানেন সেটা দেখা হবে। ধন্যবাদ।